মাথায়। ইসরা ততক্ষণে থেমে গেছে। নাক টেনে ফারিসের শার্টের টপ বাতনগুলো খুলে নাক গুজল তার প্রশস্ত বক্ষ বিভাজনে। প্রেয়সীর মন কাননের ভাবনা বুঝতে পেরে ফারিসও আরেকটু কাছে টেনে নিল ইসরাকে। সুতির কামিজটার খাঁজ হাতিয়ে চেপে ধরল ইসরার সুঠল বাঁকানো কোমর। ফারিসে ঠান্ডা হাতের ছোঁয়াতে কেঁপে কেঁপে উঠল ইসরা। পর মুহূর্তে নিজেকে সামলেও নিল সে। এটা ইসরাহের জন্য নতুন নয়, কিন্তু তবুও ফারিস প্রতিবার ছুলেই ইসরার লজ্জায় লজ্জাপতি গাছের নেই কুঁচকে যায়। বিছানায় কমফোর্টার জড়িয়ে শুয়ে আছেন আসফা বেগম। ফারিস আর ইসরাকে বিদায় দিয়েই জ্ঞান হারিয়েছিলেন তিনি। সাইমা আর আরহাম শিকদার ঘরে এনে শুয়ে দিয়েছিল আসফা বেগমকে। কয়েকবার পানি ছাড় দিলেও চোখ খুলেন নেই তিনি। অতপর আরহাম শিকদার ফ্যামিলি ডাক্তারকে কল করেছিলেন। ডাক্তার এসে বিপিআর প্রেশার চেক করে বলেছিলেন প্রেশার কমে গেছে, তাই হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, চিন্তার কিছু নেই, কিছুক্ষণ শুয়ে থাকলে ঠিক হয়ে যাবেন। কিছু নির্দেশনা দিয়ে ডাক্তার চলে গিয়েছিলেন। সাইমা খাতুন বসে আছেন আসফা বেগমের কোলের কাছে। একটু পরপর ফেচ ফেচ করে কেঁদে উঠছেন তিনি। পরপরই আবার আঁচলটা টেনে চোখ মুছে নিচ্ছেন সাইমা। ফারিসের সাথে ঝামেলা করলেও এখন ছেলেটা চলে যাওয়াতে ওনার কষ্ট লাগছে। ছেলেটা একা ফিরলে তাও কম কষ্ট হতো, কিন্তু সে তো বউয়ের অধিকার খাটির সঙ্গে করে ইসরাকেও নিয়ে গেছে। সেখানে তাকে বাধা দেওয়ারও ক্ষমতা ছিল না কারো। বরের অধিকার আছে বউকে সঙ্গে নেবার, বরং আটকানোটাই বেআইনি। আরহাম শিকদার ঘরে নেই। একটু আগেই ড্রয়িং রুমে গিয়ে টিভিতে খবর ছেড়ে বসেছেন তিনি। চোখ জোড়া ফুলে আছে ওনার। এতদিন তাও ইসরা ছিল, আজ থেকে সেও আর নেই। এত বড় বাড়িতে একা দুজন মানুষ থাকবেন। এখন খুব করে আরহাম শিকদারের আফসোস হচ্ছে, তখন কেন যে ফারিসকে বিদেশ পাঠিয়েছিলেন। একটু সামলিয়ে ছেলেটাকে কাছে রাখলেই হতো। কিন্তু সময় যাওয়ার পর কিছু আফসোস করে কপাল দ্বিখণ্ডিত করলেও তার ফয়সালা মেলে না। সময় প্রকৃতির নিয়মে চলে, আমরা কেবল তার সাক্ষী। ধীরে ধীরে চোখ খুললেন আসফা বেগমকে চোখ খুলতে দেখে কান্না থামিয়ে একটু হেসে উঠলেন সাইমা। কি অজ্ঞান হইলা বউ? আমার তো মেলা ডরাইছি। কানতে কানতে এমন অজ্ঞান হইছো? বাপরে! গায়ের ওপর থেকে চাদরটা সরিয়ে উঠে বসলেন আসফা। অবাক কণ্ঠে প্রশ্ন করলেন সাইমা খাতুনকে। কেন, কি হয়েছে খালা? কিতা হইছে মানে? আমিও তো আপনাকে তাই জিজ্ঞেস করছি। তোমার মাইয়া বিদেশ গেছে গা, এমন ঢং ধরছো যেন কিছু জানো না। ঈশাহ বিদেশ গেছে মানে? কি কথা বলছেন আপনি? আরহাম কোথায়? আব্বা তো নিচে। তড়িঘড়ি করে বিছানা থেকে নামলো আসফা বেগম। হন্তদন্ত পায়ে আসফা করিডোরে আসতেই আরহাম শিকদারের সাথে ধাক্কা লাগলো ওনার। সাইমা খালা কি বলছে এইসব? আরহাম, কি বলছেন? ঈশাহ কোথায়? ইশরা কোথায় মানে? এই সহজ কথাটা বুঝতে পারছো না? আমার মেয়ে কোথায় বলো? বলতে পারবে না তো? আচ্ছা সরো সামনে থেকে, আমি খুঁজে নেব আমার মেয়েকে। তোমাদের বলা লাগবে না। আসফা বেগমের এহেন কথার মানে বুঝলেন না আরহাম শিকদার। ওনার কাছে আপাতত আসফা বেগমের কথাগুলো নিছক রসিকতাই, বই আর কিছুই ঠেকছে না। গম্ভীর মুখে আরহাম শিকদার বললেন, রসিকতা বন্ধ করো আফসা। নিজে মেয়েকে বিদায় দিয়ে এখন বলছে ইশরা কোথায়? করিডোরের কর্নারে স্থান পাওয়া সোফাটায় এসে বসলেন আসফা। মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করে শুধালেন তিনি। কিন্তু আমার তেমন কিছু মনে পড়ছে না আরহাম। আমার মনে হচ্ছে কেউ আমার স্মৃতিশক্তিটা মুছে নিয়েছে। মানে ধরো, মনে হচ্ছে আমি আজ সারাদিন আমার মধ্যে ছিলাম না। আমার কিচ্ছু মনে পড়ছে না, কি হয়েছে না হয়েছে বা আমি কি করেছি। আরহাম শিকদার এগিয়ে এলেন। আসফা বেগমের মাথায় হাত বুলিয়ে বললেন তিনি। একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে আশু। কথা শেষ করে রুমের দিকে চলে গেলেন আরহাম শিকদার। সেভাবেই আসফা বেগম সোফায় বসে রইলেন। মনে মনে ভাবলেন তিনি, এত সকাল ওনার ভোলার রোগও হয়ে গেল। প্লেনের উইন্ডোর পাশে সিটে বসে আছে ইসরা, তার পাশের সিটে ফারিস বসা। রিজভি মাঝখানের সারিতে তাদের পাশাপাশি সিটে বসেছে। প্লেন ভর্তি এগাদা অচেনা মানুষ, কেবিন ক্রু। অ্যানাউন্সমেন্ট শুনে আশেপাশে তাকালো ইসরা। সবাই যার যার সিট বেল্ট বাঁধতে ব্যস্ত। নিজের কোমরের কাছে থাকা বেল্টের অংশ দুটো টেনে সামনে আনলো ইসরা। কখনো প্লেনে ওঠার অভিজ্ঞতা না থাকায় বেল্টটা লাগাতে পারল না সে। অসহায় মুখ করে ইসরা ফারিসের দিকে তাকাতেই ফারিস নিজের বেল্টটা লাগিয়ে ঝুঁকে ইসরার বেল্টটাও লাগিয়ে দিল। সমস্যা হলে মুখ ফুটে বলতে হয় লিটল গার্ল, চুপ করে থাকাটা কোনো সমাধান নয়। ফারিসের কথার মাঝেই প্লেন মৃদু ঝাঁকুনি দিয়ে আকাশে উঠতে শুরু করলো। ইসরা দুহাতে চেপে ধরল ফারিসের কবজি আর হাতের উপরিভাগ। ইসরা বড় বড় নখগুলো দেবে গেল ফারিসের কাটা ক্ষততে। ফিনকি দিয়ে রক্ত ছুটল নরম নরম হাতের মাংসপিণ্ড দিয়ে। চোখ বন্ধ করে নিল ফারিস। ডান হাত বাড়িয়ে ইসরার হাতে আলতো চাপড় বসালো সে। ধীরে ধীরে স্থির হলো ইসরা। সে চোখ মেলার আগেই হাত সরিয়ে নিল ফারিস। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি।
ফারিস উঠে যেতে ইসরা সিটের হাতল চেপে বসলো। ল্যাবরেটরিতে এসে ট্যাপ ছেড়ে দিল ফারিস। সাদা পানির নিচে হাতের কবজি ধরতেই চিনচিন করে জ্বলন ধরল তাতে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে ফারিস, ইসরা আর রিজভি। শীতে কম্পমান ইসরাহের ছোট্ট কায়া দুহাত ঘর্ষণ করে নিজের গালে চেপে ধরল সে। নাকমুখ বরফে নেয় শীতল হয়ে আছে। ইসরাকে কাঁপতে দেখে ফারিস নিজের ব্লেজারটা খুলে ইসরাহের শরীরে জড়িয়ে নিজের সাথে ভিসিয়ে নিল তাকে। যদি মেয়েটা এতে একটু উষ্ণতা অনুভব করে, ফারিসের বাহুডোরে আবদ্ধ থেকেও শীত করছে ইসরাহের। বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বড় হওয়া ইসরাহের জন্য আলাস্কার -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাকে জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ইসরাকে কাঁপতে দেখে চেঁচিয়ে উঠল ফারিস। বাসটারটা এখনো গাড়ি নিয়ে আসছে না কেন রিজভি? ওকে আগে বলিসনি কেন এয়ারপোর্টে গাড়ি নিয়ে উপস্থিত থাকতে? ফারিসের চিৎকারে কেঁপে উঠল রিজভি। পকেট থেকে ফোনটা বের করতে করতে সে বলল, আমি কল দিচ্ছি বস। ফাস্ট। রিজভি কল দেওয়ার আগে একটা কালো গাড়ি এসে ওদের সামনে থামলো। গাড়ি থামিয়ে তড়িৎ বেগে ড্রাইভার নেমে পড়ল গাড়ি থেকে। পেছনের সিটের ডোর খুলে দিতে রিজভি নিচু কণ্ঠে গর্জে উঠল তার উপর। এতক্ষণ কোথায় ছিলি জানোয়ার? ম্যাম ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিল। ফারিস হাত উঠিয়ে ইশারা করলো রিজভিকে। আপাতত ইসরার সামনে কোনো সিন ক্রিয়েট চায় না সে। ফারিসের ইশারার মানে বুঝতেই থেমে গেল রিজভি। ম্যাম আসুন। চলো লিটল গার্ল। গাড়িতে উঠে পাশাপাশি বসলো ইসরা আর ফারিস। রিজভি ফ্রন্ট সিটে বসেছে। সবাই গাড়িতে বসতেই ড্রাইভার হিটারটা অন করে দিল। গাড়ির পেছনে রাখা শপিং ব্যাগ থেকে ওভারকোটটা নিয়ে ইসরাকে পরিয়ে দিল ফারিস। ঠান্ডার মাঝে উষ্ণতাপে সিটে পিঠ এলিয়ে দিল ইসরা। পরশু মধ্যরাত থেকে আজ সকাল অবধি তারা ফ্লাইটে ছিল। ঢাকা থেকে আলাস্কায় সরাসরি কোনো ফ্লাইট রুট না থাকায় তাদের একবার ফ্লাইট পরিবর্তন করতে হয়েছিল। জার্নিতে ভালো করে খেতেও পারেনি ইসরা। অভ্যাস না থাকার দরুন শরীর ভেঙে এসেছে তার। গোলাপের পাপড়ি নাই অধৈর্যরা নীলচে কালো বর্ণ ধারণ করেছে। সিটে হেলান দিয়ে বাইরে তাকালো ইসরা। হাইওয়ে রোড দিয়ে গাড়ি চলছে, কিন্তু ঢাকা শহরের মতো জ্যাম নেই, নেই কোনো ধুলাবালি। বহুক্ষণ পরপর একটা গাড়ি দেখা যাচ্ছে, তাও বুলেটের গতিতে চলে যাচ্ছে সেগুলো। রোদ নেই, কুয়াশার আস্তরণে ঢেকে আছে আলাস্কা শহর। বিন্দু বিন্দু শিশির পড়ে রাস্তাগুলো ভিজে আছে। ইসরা বাহিরে তাকিয়ে ফারিসকে ডাকলো। ফারিস, ইসরার ক্লান্ত কণ্ঠে ডাক শুনে ফোন থেকে চোখ তুলে জবাব দিল ফারিস। বলো লিটল গার্ল। এখানে কি স্নোফল হয়? হুম এখন হবে? হুম। ইসরা আর কথা বলল না। শীতে তার গলা শুকিয়ে কাঠ। একইভাবে বাহিরে তাকিয়ে রইল সে। আস্তে আস্তে হিটারের গরমের শরীর ছেড়ে আসতে দেখে ভালোই লাগলো ইসরা। গাড়িটা এসে থামলো ফারিসের বিলাসবহুল প্যালেসের গেটের সামনে। ইসরা গাড়িতে থেকে ঘাড় বাঁকিয়ে তাকালো কালো মার্বেল পাথরে তৈরি দেওয়ালে ঘেরা প্যালেসটার দিকে। রিজভি আগে নেমে গিয়ে গেট খুলে দিতে ড্রাইভার গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলো। ফারিস গাড়ি থেকে নেমে এগিয়ে এসে ইসরায়ের পাশে ডোরটা খুলে দিল। নামো লিটল প্রিন্সেস। ইসরা নামলো। চারপাশে চোখ বোলাতেই তার চোখ গিয়ে আটকালো কালো গোলাপের ঝাড়টাতে। অবাক চোখে গোলাপগুলোর দিকে তাকিয়ে রইল সে। এই প্রথম সামনে থেকে তার কালো গোলাপ দেখা। ফারিসের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে সাবধানী পায়ে গোলাপের গাছগুলোর দিকে এগিয়ে গেল ইসরা। আলতো হাতে ছুঁয়ে দিল শিশির ভেজা কলি আর আধফুটন্ত গোলাপগুলোকে। পরপর মাথা এগিয়ে সুবাস নেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু ঠান্ডার কারণে কোনো সুবাসই লাগলো না তার নাসারন্ধ্রে। ইসরাকে ওদিকটাতে ব্যস্ত থাকতে দেখে দরজা লক খুলতে ব্যস্ত রিজভিকে ডাকলো ফারিস। ওকে বস। আরসালানকে আমি পরে দেখছি। ওকে বস। রিজভিরা বেরিয়ে যেতেই ফারিস গেট লক করে দিল। পাহাড়ের খাঁজে প্যালেসটা হওয়ার দরুন গেট খোলা থাকলে বন্যপ্রাণী ঢুকে পড়ার সম্ভাবনা আছে। গেট লক করে ফারিস ধীর পায়ে গেল ইসরাহের কাছে। শক্ত ডাটা থেকে হ্যাঁচকা টানে একটা গোলাপ ছিঁড়ে নিল ফারিস। গোলাপটা ইসরাহের কানের পাশে গজে দিতে দিতে শোধালো সে। লিটল প্রিন্সেস, তোমার ফ্লাওয়ার্স দেখা হয়েছে? এইবার তাহলে আমাকেও তোমাকে দেখার একটু সুযোগ দাও। ফারিসের কথায় ভেঙচি কাটলো ইসরা। আমার এখনো দেখা হয়নি। কিন্তু আমার এখনই তোমাকে দেখা লাগবে। অধৈর্য ফারিসের পাজা কোলে তুলে নিল ইসরাকে। বড় বড় পায়ে এগিয়ে গিয়ে দরজার লক ওয়াসিন করলো সে। দরজা খুলে ইসরাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো ফারিস। পুরো প্যালেসের ভিতর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। ফারিস দরজার পাশে রাখা সেন্টার টেবিলের উপর থেকে রিমোট নিয়ে বাটনে প্রেস করতে রুমটা আলোয় ঝলমল করে উঠল। আরেক দফা অবাক হলো ইসরা। আপনি এখানে থাকেন ফারিস? ইয়েস প্রিন্সেস। কেন, পছন্দ হয়নি তোমার? না না না, তেমন কিছু না। আসলে কোনো পুরুষও যে এতটা গোছালো হতে পারে আমার জানা ছিল না। ইসরার প্রশ্নে বিশেষ কায়দায় ভ্রুদয় কুঁচকে নিল ফারিস। সন্দেহের স্বরে শোধালো সে। সবাই কি তোমার ফারিস নাকি?
না না। তাহলে রুমে যাই এইবারে। হ্যাঁ বোধক মাথা নাড়ালো ইসরা। লাল গলিচা পাতানো সিঁড়িগুলো মারিয়ে উপরতলায় এলো ফারিস। প্রথমেই রুমটাতে তার। এই রুমের দরজাতেও লক সেট করা। লক প্রেস করে রুমে ঢুকে ইসরাকে কার্পেট বিছানো মেঝেতে দাঁড় করিয়ে দিল ফারিস। এগিয়ে গিয়ে উত্তরের বড় জানালার পর্দাটা সরিয়ে দিল সে। অন্ধকার সরে যেতে ইসরা পুরো রুমটাতে চোখ বোলালো। বেডের পেছনের দেওয়ালটার কাছটাতে এসে চোখ জোড়া আটকে গেল ইসরাহের। দেয়ালের বেশ ভাগ অংশ জুড়ে তার একটা আর্ট বাঁধাই করা লাগানো। ছবিটার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এতটাই নিখুঁত যেন পেন্টিংটাতে জীবন্ত ইসরা বসে। পেন্টিং থেকে চোখ সরিয়ে পেছনে তাকিয়ে ফারিসকে খুঁজলো ইসরা। সে ততক্ষণে ওয়াশরুমে ঢুকে পড়েছে। শাওয়ারের পানির শব্দ শোনা যাচ্ছে ভেতর থেকে। ফারিসকে শাওয়ার নিতে দেখে ইসরা এগিয়ে এসে উত্তরের জানালাটার পাশ ঘেঁষে দাঁড়ালো। কাচের কাবাটগুলো খুলে দিতেই দমকা হাওয়া ছুঁয়ে দিল তার শরীর। জানালাটা সম্পূর্ণ গ্রিল খোলা। এখান থেকে সামনের উঁচু পাহাড়গুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সবুজ লতাপাতায় ঘেরা পাহাড়গুলো দেখে গা ছমছম করে উঠল ইসরায়েল। গাছে গাছে এতটাই জঙ্গল হয়েছে যে বড় পাহাড়গুলোর নিচে সম্পূর্ণটাই অন্ধকার। সূর্য না ওঠার দরুন তারও দ্বিগুণ ভয়ঙ্কর লাগলো ইসরায়েলের কাছে। আলাস্কার ছোট্ট দিন শেষে সন্ধ্যা পড়েছে। সাদা বরফের পাহাড়ের খাঁজ কেটে সূর্য আবার আকাশে ফিরে গেছে। যদিও এখানে তেমন একটা সূর্যের দেখা মেলে না, তাই বলা চলে আকাশের আলো আবার আকাশে ফিরে গেছে। সদ্য শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে ইসরা। পুরো রুমে চোখ বুলিয়ে খুঁজলো ফারিসকে। সে নেই। রুমটা আবছা আলো আধারিতে ডুবে আছে। ইসরার ভয় লাগলো এমন ভুতুরে পরিবেশে দাঁড়িয়ে থাকতে। দ্রুত পায়ে এগিয়ে এসে দরজা খুলে বেরিয়ে পড়লো ইসরা। ব্যালকনির দিকটাও অন্ধকার। উপর থেকে ঝুঁকতেই সে দেখলো ড্রয়িং রুমের দক্ষিণ পাশটাতে আলো জ্বলছে। ওদিকে কিচেন। তখন দেখেছিল সে। ইসরা ছুট লাগালো। এক ছুটে এসে থামলো কিচেনের সামনে। বুকে হাত চেপে হাঁপড়ে রোগীর মতো করে দম নিল সে। পরপর কিচেনের ভেতরে উকি ঝুঁকি দিল ইসরা। কিচেন অ্যাপ্রন পরিহিত ফারিস রান্না করছে। কড়াইয়ে তেল গরম হতেই পেঁয়াজ ছেড়ে দিল ফারিস। ইসরা এসে দাঁড়ালো তার পেছনে। তার অস্তিত্ব বুঝতে পেরে ঘুরে দাঁড়ালো ফারিস। শাওয়ার শেষ লিটল গার্ল? আমি বাকি রান্নাটা করি। ফারিস জবাব দিল না। ইসরার কোমর চেপে কাউন্টারের উপর বসিয়ে দিল তাকে। খোসা ছাড়ানো চিংড়ি মাছ ভেজে রাখা প্লেটটা ইসরায়ের হাতে ধরিয়ে দিয়ে শুধালো সে। শ্রিম তো তোমার পছন্দ তাই না? খেয়ে দেখো কেমন হয়েছে। ইসরা কাঁচা চামচে গেঁথে একটা চিংড়ি মাছ মুখে দিল। ফারিস ততক্ষণে খিচুড়ির গ্রেভিতে চাউল ঢেলে দিয়েছে। দক্ষ হাতে চাউল নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিল ঢাকনা দিয়ে। আপনি রান্নাও পারেন? একা থাকি যেহেতু তাই সব কাজই টুকিটাক শিখে রাখতে হয় লিটল প্রিন্সেস। একা থাকতেন কেন? তুমি ছিলে না যে, তাই একা থাকতাম। এই জঙ্গলে কেন থাকেন ফারিস? ভয় লাগে না আপনার? না লিটল গার্ল। আমার তো ভয় লাগছে। মনে হচ্ছে এই বুঝি জঙ্গলটা এগিয়ে এসে আমাকে খেয়ে ফেলবে। আমি থাকতেও ভয় পাও লিটল গার্ল? আমি তোমার পাশে থাকতে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। কেউ তোমাকে ছোঁয়ার আগে আমাকে মোকাবেলা করতে হবে প্রিন্সেস। আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন দেখি। আমি তো ফাইজলামি করেছি। হ্যান্ড গ্লাভস খুলে হাত ধুয়ে নিল ফারিস। টাওয়ালে হাত মুছে শুধালো সে। চলো তোমাকে পুরো প্যালেসটা ঘুরিয়ে আনি। ইসরার ছোট্ট শরীরখানা নিজের শক্ত সামর্থ্য বাহুডরে তুলে নিল ফারিস। অপর হাতে চিংড়ি মাছের প্লেটটা ইসরায়ের পেটের উপর রেখে দিল সে, যাতে রুমগুলো দেখার ফাঁকে ফাঁকে ইসরা খেতেও পারে। কিচেন থেকে বেরিয়ে ফারিস ড্রয়িং রুমের লাইটগুলো জ্বালিয়ে নিল। সোনালি আর সাদা বাতির আলোয় সাদা কাঁচগুলো চকচক করে উঠল। ড্রয়িং রুমের এক পাশটাতে পুরোটাই কাচের দেওয়াল। এদিক থেকে পেছনের জঙ্গলটা স্পষ্ট দেখা যাচ্ছে। সবার আগে সিঁড়ির পাশের রুমটাতে গেল ফারিস। বিছানা সহ যাবতীয় আসবাবপত্র দিয়ে রুমটা সাজানো। ফারিসের রুম থেকে এই রুমটা তুলনামূলক ছোট। পরপর পাশের রুমটাতে গেল সে। এই রুমটা পুরোটাই লাইব্রেরি। বড় বড় সেলফে থরে থরে বই সাজানো। ইসরা ফারিসের হাতের বাঁধন ছাড়িয়ে মেঝেতে নেমে পড়ল। এসব বই আপনার ফারিস? মাঝারি টেবিলটাতে গিয়ে বসলো ফারিস। কপালের পাশটা চুলকাতে চুলকাতে ভরাট গলায় জবাব দিল সে। ইয়েস লিটল গার্ল। অবাক কণ্ঠে ইসরা বলল। সবগুলো পড়া শেষ? না, পেছনের শেলফেরগুলো পড়া শেষ। এই শেলফেরগুলো এখনো বাকি। আমি কি এই বইগুলো পড়তে পারি? অফ কোর্স বেবি গার্ল, হোয়াটস মাইন ইজ ইয়োর্স। ইসরা অবাক চোখে ঘুরে ঘুরে লাইব্রেরিটা দেখল। হাতে নাগালে পাও বইগুলো ছুঁয়ে দিল আলতো হাতে। খুশিতে গদগদ কণ্ঠে শুধালো সে। আমার বই কত ভালো লাগে আপনি জানেন ফারিস? লাইব্রেরিতে বই দেখলেই ইচ্ছে করে লাইব্রেরির সব বই আমার বাড়ি নিয়ে আসি। এই সবগুলো বই তোমার লিটল প্রিন্সেস। প্রয়োজন হলে রিজভিকে বলে দিও, ও আরো বই এনে দেবে।
ইসরা হাঁটতে হাঁটতে রুমের শেষ সেলফের কাছে এসে দাঁড়ালো। এখানে তেমন কোনো বই নেই, কিছু ধুলো পড়া কাগজ আর পুরনো মোটা বই আছে যেগুলো দেখে বোঝা যাচ্ছে পড়ার অবস্থায় নেই। হঠাৎ ইসরায়ের চোখ বাঁধল কালো কাপড়ে পেঁচানো অদ্ভুত একটা বইয়ে। বইটার পাশে আরও একটা লাল তারা আঁকা বই। কালো কাপড়ে পেঁচানো বইটা ইসরা হাতে ধরতেই ফারিস আচমকা এসে চট করে তার হাত থেকে বইটা কেড়ে নিল। অবাক হওয়ার সাথে ইসরা সেলফের কাছে ব্যথাও পেল কিছুটা। খড়খড়ে কাঠের খোঁচাতে কোনো এর জায়গাটা ছিলে গেছে, রক্ত ফোঁটা অস্তিত্ব দেখা দিয়েছে সেখানে। এই বইটা ধরো না লিটল গার্ল, এটা পুরনো বই, পড়ার অবস্থাতে নেই। ফেলে দিব করে আর ফেলে দেয়া হয়নি। ততক্ষণে ইসরা কোনো হাত চেপে চোখ মুখ কুচকে নিয়েছে। মুখ বাড়িয়ে ঠোঁট গোল করে ফু দিল জায়গাটাতে। ফারিস বই দুটো একদম উপরে ধরে তুলে রাখলো। হাত ছেড়ে ইসরাহের দিকে তাকালো। সেই ইসরায়ের হাতে রক্তের অস্তিত্ব বুঝতে পেরে এতে ব্যস্ত হয়ে উঠল। ফারিস কবজি চেপে টেনে নিয়ে ইসরাকে টেবিলের উপর বসিয়ে দিয়ে ড্রয়িং রুমে ছুটল সে। পরপর ফার্স্ট এইড বক্সটা নিয়ে ফিরে এলো। ফারিস তুলোতে জীবাণুনাশক নিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো সে। পুরো লাইব্রেরির সব বই তোমার লিটল প্রিন্সেস, কিন্তু ওই বইগুলো তোমার ধরা নিষেধ। আমাকে জিজ্ঞেস করা ব্যতীত ওই বইগুলো শেলফ থেকে নামাবে না, একদমই না। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা আমার মোটেই পছন্দ না লিটল জান। ফারিসের মুখের দিকে তাকিয়ে পাদুলি ইসরা প্রশ্ন করলো। ওগুলো কিসের বই ফারিস? তোমার প্রয়োজনীয় না। না, বলুন। ইসরাহের কৌতূহলী কণ্ঠে বিরক্ত হলো ফারিস। আমায় রাগিও না লিটল গার্ল। ওয়ান টাইম ব্যান্ডেজটা ইসরাহের কনুয়ে মেরে অপরিষ্কার তুলোগুলো মুঠোয় নিয়ে বেরিয়ে গেল ফারিস। ইসরা আরও একবার পুরো লাইব্রেরিতে চোখ বুলিয়ে নিল। শুভ্রবাতির আলোতে ও কেমন গুমট বেঁধে আছে রুমটাতে। গা কাটা দিয়ে উঠল তার। তড়িৎ বেগে টেবিল থেকে নেমে লাইব্রেরি রুম থেকে বেরিয়ে গেল ইসরা। যাওয়ার আগে স্লাইডিং ডোরটা বন্ধ করে দিল সে। ফারিস কিচেনে চপিং বডি শসা আর টমেটো কাটছে সালাদ বানানোর জন্য। ইসরা ধীর পায়ে এগিয়ে এসে তার পাশে দাঁড়ালো। আলতো হাতে উদম দেহের ফারিসকে জড়িয়ে ধরল সে। নিজের মেধিন সুটাম পেটের উপর আড়াআড়িভাবে ইসরা হাতের অস্তিত্ব টের পেতেই ফারিস কিঞ্চিত ঠোঁট বাঁকালো। আগের মতোই নিজের কাজে মনোনিবেশ করল সে। নরম কণ্ঠে ইসরা ডাকলো, ফারিস, ফারিস। ফারিসের বুকে দু আঙুলের সাহায্যে মৃদু টিচ করলো ইসরা। একবারেও ফারিস জবাব দিল না, বরং একই তালে শশাগুলোকে টুকরো টুকরো করে চলেছে সে, যেন ইসরাকে সে দেখতেই পারছে না। ইসরায়ের চেপে ধরলো ফারিসের দুহাত। ফারিসকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো সে। ঘুরে দাঁড়ালো ফারিস। ইসরায়ের দিকে না তাকিয়ে বরং কিচেন কাউন্টারের দিকে তাকালো সে। ইসরা ফারিসের গাল চেপে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো, কিন্তু এইবারেও ব্যর্থ হলো সে। পরপর ফারিসের পায়ের পাতার উপরে উঠে দাঁড়ালো ইসরা। দুহাত ফারিসের মাথার পেছনে নিয়ে মাথা নামিয়ে নিজের সমান করতে চাইল তাকে। অতঃপর ফারিসকে অবাক করে দিয়ে নিজের অধরের মাঝে পড়ে নিল ফারিসের অধর বৃন্ত। ফারিস ইসরার গাল চেপে ধরে নিজের থেকে ছাড়িয়ে নিল তাকে। ফারিস। সিরিয়াস করতে চাইছো? হুম। আমার সান্নিধ্য চাইছো? এবারে লজ্জা পেল ইসরা। মুখ নামিয়ে নিল সে। ফারিস তার কামিজের ফাঁক গলিয়ে ঠান্ডা হাত জোড়া রাখলো ইসরার কোমরে। ধীরে ধীরে ফারিসের হাতের বিচরণ বাড়ল, তার সাথে ইসরার শরীরে মৃদু কম্পন। ফারিস প্লিজ। হোয়াট বেবি গার্ল? আপনি আপনি আমি প্লিজ। মুখে বলো, তাহলেই তো হলো। আমার আপনাকে চাই ফারিস, আপনার ভালোবাসা চাই ফারিস, প্লিজ। আর ইউ শিওর? ইয়েস। ইসরাকে আর একটু জ্বালাতেই তার কোমরে চিমটি কাটলো ফারিস। ড্যাম শিওর? 40% শিওর। ইসরা স্বীকারোক্তি পেয়ে তাকে কোলে তুলে নিল। দু পায়ের সাহায্যে ফারিসের কোমর জড়িয়ে ধরল ইসরা। পরপর হাসকি স্বরে ফারিস শুধালো, আর একটু নিচে নামো লিটল গার্ল, তাহলে বেটার ফিল করতে পারবে। ফারিসের কথার মানে ধরতে পেরে মুখ লুকিয়ে হাসলো ইসরা। সারা রাতের ঘনিষ্ঠ ভালোবাসার মুহূর্ত কাটিয়ে শেষ রাতে ঘুমিয়েছিল ফারিস আর ইসরা। বর্তমানে সকাল 7:30 বাজে। সবে সবে আকাশের রং লাল হতে শুরু করেছে। ফারিসের ফোনটা বিকট শব্দে বেজে উঠল। বেডসাইড টেবিলে হাতে ফোনটা নিয়ে রিসিভ করলো ফারিস। ঘুম ঘুম চোখে ভরাট কণ্ঠে হ্যালো বলল সে। অপর পাশ থেকে রিজভি জবাব দিল, বস, রিজবি বলছি। বলো। বস, রেস দুপুরে শুরু হবে। আপনি আর ম্যাম কখন আসবেন? রিজভির কথায় ইসরার দিকে তাকালো ফারিস। মেয়েটার চোখে মুখে ক্লান্তির ছাপ। সারা রাত নির্ঘুম থাকার দরুন এমন দশা হয়েছে। তুমি সব রেডি করে রাখো, আমরা দুপুরেই আসবো। সব প্রস্তুত বস, একবার চেকিং দিলেই হবে। ওকে। কল কেটে বেড ছেড়ে উঠে দাঁড়ালো ফারিস। সোফার ওপর থেকে সাদা টাওয়ালটা নিয়ে কোমরে পেঁচিয়ে নিল তা। জানালার পর্দা সরিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফারিস। হিটার অন করে বাথটবে পানি ছেড়ে দিল সে। ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের পাশে এসে দাঁড়ালো ফারিস।
আলুথালু শরীরে ইসরা এখনও ঘুমিয়ে আছে। কমফোর্টারটা সরিয়ে ইসরাকে তুলে নিল সে। বড় বড় কদমে ওয়াশরুমে ঢুকে বাথটবের মৃদু গরম পানিতে ইসরাকে শুয়ে দিতেই সে জেগে উঠল। অবাক চোখে নিজের অবস্থান নির্ণয় করে চেঁচিয়ে উঠল ইসরা। ফারিস এসব কি? আমি পানিতে কি করছি? শাওয়ার নেবে প্রিন্সেস? এত সকাল কেন? কাল রাতের কথা মনে নেই লিটল গার্ল? সকাল 9টা বাজে। বাহিরে আজও সূর্য ওঠেনি। কুয়াশার আস্তরণে ঢেকে আছে প্রকৃতি। ধীরে ধীরে ফোঁটা ফোঁটা কুয়াশা পড়ছে। ড্রয়িং রুমের কাচের দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে ইসরা। বিস্ময়কর অক্ষিযুগল সবুজে ঘেরা জঙ্গলের কোলে নিবদ্ধ। মুখে একগাল পাস্তা চিবোতে চিবোতে জঙ্গল নিয়ে গবেষণা করছে ইসরা। কুয়াশার মাঝে অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছে জঙ্গলটাকে। লিটল গার্ল কাম হিয়ার বেবি। আসছি। ফারিসের ধীর কণ্ঠে ডাকে কাচের বেষ্টনী দেয়ালের পাশ থেকে সরে এসে আদরে বিড়াল ছানার নেই ফারিসের শরীর ঘেঁষে সোফায় বসল ইসরা। ফারিস পাস্তার বাটি থেকে এক চামচ পাস্তা তুলে দিল ইসরাহের মুখে। পূর্ণ দৃষ্টিতে ইসরার দিকে তাকালো ফারিস। টপসের কলারটা ঠিক করে শুধালো সে। তুমি আমাকে কতটা ভালোবাসো প্রিন্সেস? অনেকটা। পরিমাপ জানি না। যদি কখনো শোনো আমি তোমাকে পাওয়ার জন্য পাপ করেছি, তাহলে আমাকে ছেড়ে চলে যাবে জান? হঠাৎ এই প্রশ্ন কেন? উত্তর দাও। মুচকি হাসল ইসরা। ফারিসের বাইসেপে মুখ গুজে ধীরে ধীরে সে প্রশ্ন করল। আপনি বুঝি পাপও করেন? কি পাপ করেছেন? এটা আমার প্রশ্নের উত্তর না লিটল গার্ল। যাব না। ভালোবাসা পাওয়ার জন্য পাপ করলে তা পাপ হয় না। তোমার আনসার কি তখনও সেম থাকবে? হুম। হ্যাঁ করো। ইসরা হা করতেই ফারিস শেষ চামচ পাস্তাকেও খাইয়ে দিল ওকে। বাটিটা নিয়ে সোফা ছেড়ে উঠে গেল। ইসরা ফের গিয়ে দাঁড়ালো কাচের পাশে। মিনিট 5 পেরোতেই ফারিস ফিরে এলো। চলো প্রিন্সেস। ইসরা ঘুরে দাঁড়ালো। ফারিসের হাতে একটা কালো ওভারকোট। ইসরা ফারিসের কাছে যেতেই তাকে কোটটা পরিয়ে দিল ফারিস। সাদা টপস আর কালো জিন্সের সাথে ওভারকোটটা বেশ মানিয়েছে ইসরাহের পরনে। ফারিসও ইসরাহের সাথে মিল রেখে সাদা শার্টের সাথে কালো ব্লেজার স্যুট পরেছে, তার উপর ওভারকোট। প্রস্তুত হয়ে ইসরাকে ড্রয়িং রুমে বসিয়েই গ্যারেজ থেকে গাড়ি বের করলো ফারিস। পরপর হিটার অন করে গাড়িটাকে কিছুক্ষণ গরম হওয়ার সময় দিল সে। ঠান্ডা অবস্থায় গাড়ির স্টিয়ারিং ধরাটাও মুশকিলের। হাত অবশ হয়ে আসে। গাড়ির চাকা পিছলে যায়। দ্য গোল্ডেন হর্স রেস কোর্স ফারিসের 5 বছর ধরে ধীরে ধীরে গড়ে তোলা হর্স রেসিং ট্রাক। তার ট্রাকের নাম বর্তমানে আন্তর্জাতিক গেমিং জগতেও ছড়িয়ে পড়েছে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত রেসও হয় ভালো পরিমাণের। দ্য গোল্ডেন হর্স রেস কোর্সের 20% শেয়ার আরসালান আতাকুলের নামে। ট্রাকের মূল ফটকে এসে থামলো ফারিসের কালো গাড়িটা। পার্কিং লটে গাড়ি পার্ক করে ইসরাকে নিয়ে ট্রাকে প্রবেশ করলো ফারিস। ইসরা চোখ বুলিয়ে চারিদিকে অবলোকন করলো। তার জন্য এসব কিছুই নতুন। বাংলাদেশে থাকাকালীন খুব একটা ঘোরাঘুরি করতে পারেনি ইসরা। স্কুল আর কলেজ থেকে পিকনিকে গিয়েছিল মোট 2 বার। তারপর আসফা বেগম আর আরহাম শিকদারের সাথে কক্সবাজার গিয়েছিল একবার। এতটাই তার ঘোরাঘুরির গণ্ডি। সারা মাঠ জুড়ে সোনালি বালি চিকচিক করছে। মাঠের চারিদিকে লোহার বেড়ি দ্বারা ঘেরা, যাতে রেসের সময় কোনো ঘোড়া মাঠ ছেড়ে বেরিয়ে পর্যটকদের উপর আক্রমণ না করতে পারে। সোনালি বালির বিশাল মাঠটা পেরিয়ে গ্যালারির সরু সিঁড়ি বেয়ে অ্যাপয়েন্টমেন্টে এলো ফারিস। ইসরা দুজনে লিফটে চড়ে 4 তলার বাটনে প্রেস করলো ফারিস। আমরা কোথায় যাচ্ছি ফারিস? আমার কেবিনে লিটল গার্ল। তুমি ওখানে বসেই রেস দেখবে। বাইরে বেশ ঠান্ডা। ফারিসের কথার বিপরীতে ইসরা কিছু বলল না। ততক্ষণে লিফট এসে থামলো 4th ফ্লোরে। লিফট থেকে নামতেই লম্বা ব্যালকনি, দুপাশে দুটো করে 4টে রুম। ফারিস প্রথম দরজাতে লক প্রেস করলো। মুহূর্তেই পিপ পিপ শব্দ করে দরজাটা খুলে গেল। দরজা ঠেলি ইসরাকে নিয়ে রুমে প্রবেশ করলো ফারিস জওয়ান। ওরা রুমে ঢুকে পড়তেই ফারিসের রুমের অপোজিটে দরজাটা বন্ধ করে দিল লিয়ানা। রাগী চোয়াল নিয়ে আরসালান আতাকুলের সামনের সোফায় এসে বসলো সে। লিয়ানার সংকীর্ণ চোয়াল দেখে ফিচেল হাসলো আরসালান আতাকুল।